দর্শক, আপনারা কি এমন একটা সময়ের স্বপ্ন দেখতেন যখন মুসলিম বিশ্ব এক হয়ে নিজেদের ভাগ্য নিজেরাই লিখবে, যখন আমেরিকা বা ইসরায়েলের দাপটকে চ্যালেঞ্জ জানানোর মতো একটি শক্তি উঠে দাঁড়াবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনাদের সেই স্বপ্ন সত্যি হওয়ার সময় এসে গেছে। ফিলিস্তিনের কান্না আর সৌদি আরবের নীরবতা, এই পুরনো অধ্যায় এবার শেষ হতে চলেছে। কারণ পর্দার আড়ালে এমন এক খেলা শুরু হয়েছে যা দেখে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত সবার ঘুম উড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করেন, আজ মুসলিম বিশ্বের নেতাদের দরজায় গিয়ে কড়া নাড়ছেন। কারণ তিনি জানেন নতুন এক শক্তির জাগরণ ঘটছে, আর সেই শক্তির নাম হলো ইসলামিক ন্যাটো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন কি যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মুসলিম দেশগুলোর নেতাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করেছেন। ট্রাম্প নিজে বলেছেন যে এই বৈঠকটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর এই বৈঠকটি এমন এক সময়ে হয়েছে যখন পাকিস্তান এবং সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এমনকি পাকিস্তান এও ইঙ্গিত দিয়েছে যে তারা অন্যান্য আরব দেশগুলোর সাথেও এই ধরনের প্রতিরক্ষা চুক্তি করতে পারে। দর্শক, এই বৈঠকে একদিকে যেমন ডোনাল্ড ট্রাম্প ছিলেন, তেমনই ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং অন্যান্য মুসলিম দেশগুলোর নেতারা। দেখুন, প্রাথমিকভাবে এই বৈঠকের কারণ হিসাবে বলা হয়েছিল গাজায় ইসরায়েলের কার্যকলাপ বন্ধ করার বিষয়ে আলোচনা করা। গাজার সংঘাত থামাতে ট্রাম্প কী করতে পারেন তা নিয়েই মূলত এই বৈঠকটি আয়োজন করা হয়েছিল। আর এর জবাবে ট্রাম্প যা বলেছেন তা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আমরা এখন এক ঐতিহাসিক সময়ের মধ্যে দিয়ে চলেছি। আচ্ছা, এবার শুনুন ট্রাম্পের মুখে ওনার সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটি। We're going to work very hard on this. This is my most important meeting. I've had important meetings. I don't want to insult anybody that we met with. We met with just 32 meetings here. But this is the one that's very important to me because we're going to end something that should have probably never started. Thank you very much, everybody. We appreciate it. দেখুন, ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি যে প্রধান ইউরোপীয় দেশগুলোর নেতারা একে একে খোলাখুলিভাবে ঘোষণা করছেন যে তারা ফিলিস্তিনকে একটি দেশ হিসাবে স্বীকৃতি দেবেন। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি আরও একটি ভিডিও বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে, যেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে। দর্শক, ভিডিওটি অন্তত 10 থেকে 15 মিলিয়ন ভিউজ এসেছে, যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে ঘোষণা করছেন যে ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে। নিন দেখুন জাতিসংঘের সাধারণ পরিষদের সেই ভাইরাল ভিডিওটি। C'est pourquoi, fidèle à l'engagement historique de mon pays au Proche-Orient, pour la paix entre le peuple israélien et le peuple palestinien, je déclare que la France reconnaît aujourd'hui l'État de Palestine. দর্শক, এটি সত্যি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ শুধু ফ্রান্সই নয়, ইউরোপের আরও অনেক গুরুত্বপূর্ণ দেশ যারা সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমর্থক ছিল, তারাও এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে। কারণ গাজায় বিপুল সংখ্যক মানুষের মৃত্যু এবং মানবিক সাহায্যের উপরে অবরোধের কারণে এই দেশগুলো এখন এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তারা শুধু কথাই বলছে না, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়াও তারা শেষ করেছে এবং এখন আনুষ্ঠানিকভাবে তা বিশ্বকে জানাচ্ছে। আর শুধু তাই নয়, এই ঘোষণার পর এক সাক্ষাৎকারে ইমানুয়েল ম্যাক্রঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষার বিষয়ে আপনি কি ভাবেন। জবাবে ম্যাক্রঁ স্পষ্টভাবে বলেছেন যে ট্রাম্পের নোবেল পুরস্কার তখনই পাওয়া উচিত যখন তিনি গাজার সংঘাত থামাতে পারবেন। দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে তা বলা মুশকিল, কিন্তু গাজা সংঘাত এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা নতুন লক্ষ্য হয়ে উঠেছে, জ্বালার উপরে বিস্ফোরা হয়েছে।
মুসলিম নেতাদের সাথে তার বৈঠক মূলত গাজা সংকটকে কেন্দ্র করেই হয়েছে, যদিও গোপনে একটি ন্যাটো স্টাইলের মুসলিম জোট গঠন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। দেখুন, ট্রাম্প এখন বুঝতে পারছেন যে নোবেল শান্তি পুরস্কার পেতে হলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব গাজার সংঘাত থামাতে হবে। তিনি যদি এটি করতে পারেন তাহলে ইম্যানুয়েল ম্যাক্রনের মতো অনেক ইউরোপীয় নেতা তখন প্রকাশ্যে তাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য সমর্থন করবেন, তার হয়ে ওকালতি করবেন। তবে ট্রাম্প গাজার সংঘাত থামাতে পারবে কি পারবে না তা সময়ই বলে দেবে, কিন্তু এখন এই সম্ভাবনাটা প্রবল বেড়ে উঠেছে যে আগামীতে ইসরায়েলকে একটি ইসলামিক ন্যাটোর মুখোমুখি হতে হবে, আর সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের সামনে তখন একটি বড় প্রশ্নচিহ্ন থাকবে যে তিনি এই ইসলামিক ন্যাটোকে সমর্থন করবেন নাকি এর বিরুদ্ধে যাবেন। আর আপনারা তো জানেন যে ইসরায়েল যেভাবে কাতারে বোমা হামলা চালিয়েছিল তারপর থেকে অনেক কিছুই বদলে গেছে। সৌদি আরব ও পাকিস্তান একটি প্রতিরক্ষা চুক্তি করেছে, এদিকে চীন, রাশিয়া এবং জাপানের মতো দেশগুলোতে ভূরাজনৈতিক বিশ্লেষকরা এখন বলছেন তারা তাদের রিসার্চ পেপার পাবলিশ করছেন যে এই সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি খুব শীঘ্রই একটি ইসলামিক ন্যাটোতে পরিণত হতে পারে, আর এটি হলে তা হবে বিশ্বের জন্য একটা গেম চেঞ্জার। কারণ ন্যাটোর পর এটাই হবে দ্বিতীয় সামরিক জোট যেখানে একটি দেশের উপরে আক্রমণ মানে সবার উপরে আক্রমণ বলে গণ্য করা হবে। সুতরাং আজ আমাদের চোখের সামনে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটছে। ইম্যানুয়েল ম্যাক্রন ফিলিস্তিনকে নিয়ে যা বলেছেন তা কয়েক দশকেও ঘটেনি। অন্যদিকে একটি ইসলামিক ন্যাটো তৈরি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান কাছাকাছি আসছে। এর সাথে ট্রাম্প আরও একটি বড় ঘোষণা দিয়েছেন যে যদি রাশিয়ার কোনো যুদ্ধবিমান খুব কাছাকাছি চলে আসে তাহলে তাকে ভূপাতিত করে নামানো হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়েও ট্রাম্প আবার তার অবস্থান পরিবর্তন করেছেন। তাই আপাতত এই ঘটনাগুলোর দিকে নজর রাখুন, কারণ আগামী দিনে যে বড় ভূরাজনৈতিক ঘটনাটা ঘটবে তার সাথে এগুলোর সরাসরি সংযোগ থাকবে। আর আজ আমরা দেখতে পাচ্ছি কিভাবে গোটা বিশ্বের ভূরাজনৈতিক দাবার ছক নূতন করে সাজানো হচ্ছে। দেখুন, এগুলো কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এগুলো এটা সেই আগুনের ফুলকি যা থেকে দাবানল তৈরি হতে চলেছে। অনেকে হয়তো ভাবছেন ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিশ্বের বন্ধু হয়ে উঠেছেন, কিন্তু আমার বিশ্লেষণ বলছে এটা বন্ধুত্বের নাটক নয়, এটা হলো বাধ্য হয়ে ক্ষমতার কাছে মাথা নত করা। ট্রাম্প তার নোবেল পুরস্কারের জন্য গাজা সংঘাত থামাতে চান, কিন্তু তিনি হয়তো বুঝতেই পারছেন না যে এই সুযোগে মুসলিম বিশ্ব নিজেদের এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে পৌঁছানোর পর তাদের আর আমেরিকার অনুমতির প্রয়োজন হবে না। এখন এই প্রতিবেদন শেষ করার আগে প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কি নিজের নোবেল পুরস্কারের লোভে এই নূতন শক্তিকে বাড়তে দেবেন, নাকি আমেরিকার সেই পুরনো নীতিতে ফিরে গিয়ে একে আটকানোর চেষ্টা করবেন, এর বিরোধিতা করবেন? আর যদি এর বিরোধিতা করেন, আটকানোর চেষ্টা করেন, তাহলে তখন তার পরিণতি কি হবে? দর্শক, এই উত্তেজনাপূর্ণ খেলাটা সবে তো শুরু হয়েছে, আর আমরা শেষ পর্যন্ত এর উপর নজর রাখব। আমার দূরদৃষ্টি বলছে আগামী দিনগুলো ইসরায়েল এবং আমেরিকার জন্য খুব একটা সুখকর হবে না। এখন এ বিষয়ে আপনারা কি ভাবছেন? এই ইসলামিক জোট কি পারবে মুসলিম বিশ্বের ভাগ্য পরিবর্তন করতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে।